Dear learners, welcome back. Today we'll be discussing on Preface to Lyrical Ballads, and this essay was written by William Wordsworth, and Preface to Lyrical Ballads is a part of literary criticism. So প্রথমে আমাদের জানতে হবে যে প্রেফিসটা আসলে কি। প্রেফিস শব্দের বাংলা অর্থ হচ্ছে মুখবন্ধ। কোনো বই লেখার সময় বা বই লেখার পর ওই বইটি সম্পর্কে একটি ইন্ট্রোডাক্টরি নোট, একটি আইডিয়া দেওয়ার জন্য, যেন পাঠকরা বুঝতে পারে যে ওই বইটিতে আসলে কি আছে। বিশেষ করে যদি নতুন ধারার কোনো লেখা হয়, কখনো নতুন ধারার যদি কিছু লেখা হয়, তাহলে সেই ধারা সম্পর্কে বা সেইটাকে ডিফেন্ড করতে গিয়ে একটি ইন্ট্রোডাক্টরি নোট বিভিন্ন বইতে থাকে, সেটাকেই বলা হয় প্রেফিস। বাংলা অনেক বইতে আমরা দেখে থাকবো যে মুখবন্ধ নামে একটি ছোট্ট অংশ বইয়ের প্রথমেই থাকে। তো এখানে প্রেফিস হচ্ছে লিরিক্যাল ব্যালাডস এর জন্য একটি ইন্ট্রোডাক্টরি নোট। লিরিক্যাল ব্যালাডস 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলেরিজ তারা দুজন মিলে লিখেন, যেখানে কোলেরিজের ছিল 4টি কবিতা এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ছিল 19টি কবিতা। এই 23টি কবিতা নিয়ে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিজ প্রকাশ করেন লিরিক্যাল ব্যালাডস। আর পরবর্তীতে তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে বলে যে তোমরা যেহেতু নতুন ধারার একটি সৃষ্টি করেছো, নতুন ধারা সৃষ্টি করেছো, এবং তোমরা যেহেতু এই 125 বছর নিও ক্লাসিক্যাল পিরিয়ড রাজত্ব করেছে, তাই না, 1660 থেকে 1785 পর্যন্ত ইংলিশ লিটারেচারে 125 বছরের মতো একটি সময়কাল নিও ক্লাসিক্যাল পিরিয়ড রাজত্ব করেছে এবং সেই সময় রাইটাররা লিখেছেন। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ কিংবা উইলিয়াম ব্লেক তারা একটি নতুন ধারার সৃষ্টি করে এবং এই ধারাটাকেই বলা হয় রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক পোয়েট্রি। পরবর্তীতে পার্সি বিশি শেলি, জন কিটস, লর্ড বাইরন ওনারা এই ধারাটাকে আরো বেশি প্রতিষ্ঠিত করেন। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিজ এই দুজনকে ধরা হয় পায়োনিয়ার। সো আমরা আজকে আলোচনা করব মূলত প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস এর সামারি নিয়ে। কিন্তু আমরা প্রথমে যেটা দেখছিলাম সেটি হচ্ছে অরিজিনাল প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস, যে এসিটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন। তো 1798 সালে যখন এই লিরিক্যাল ব্যালাডস লেখা হয়, যে কবিতার বইটি লেখা হয়, সেই কবিতা বই লেখার পরে বিভিন্ন সময় যেহেতু পাঠকদের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়, একটি নতুন ধারার যেহেতু সৃষ্টি হয়েছে, নতুন ধারার সূচনা হয়েছে, সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অনেক ফ্রেন্ডরা তাকে পরামর্শ দেয় যে তুমি একটি ডিফেন্ড করার জন্য, তোমার বিভিন্ন ক্রিটিকরা অনেক কথা বলবে, অনেকে অনেক কিছু বলবে যে নতুন ধারা কি ধারা রোমান্টিক পোয়েট্রি লিখে, সো তুমি এটিকে ডিফেন্ড করার জন্য একটা ইন্ট্রোডাক্টরি নোট লিরিক্যাল ব্যালাডসের শুরুতে দিয়ে দাও এবং সেকেন্ড এডিশনটা বের করো। তখন ওনারা চিন্তা করলেন, কোলেরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ, যে ঠিকই বলেছে, এটা নতুন একটা আইডিয়া যেহেতু আমরা সৃষ্টি করেছি, নতুন ধারার যেহেতু আমরা সৃষ্টি করেছি, তাহলে আমাদের অবশ্যই একটা ইন্ট্রোডাক্টরি নোট দেওয়া উচিত। তখন ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিজ মিলে অনেক কিছু চিন্তা করেন, কিন্তু ফাইনালি এই প্রেফিসটা কোলেরিজ আর লিখতে পারেন না বা কোলেরিজ লিখেন না, এটা ওয়ার্ডসওয়ার্থই ফাইনালি প্রেফিসটাকে লিখেন। তো ফাইনালি প্রেফিসটা লিখতে গিয়ে ওয়ার্ডসওয়ার্থ যেটা করেছেন, যে কোলেরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের মধ্যে যে বিষয়গুলোর ডিসকাশন হয়েছিল, ওয়ার্ডসওয়ার্থ সেগুলোকে আপহোল্ড না করে ওয়ার্ডসওয়ার্থ তার নিজের থিওরিটাকেই বেশি ফোকাস করেছেন এবং সেই বিষয়টা নিয়েই মূলত প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস আমরা পড়ব। এবং পরবর্তীতে আমরা দেখা গেছে যে স্যামুয়েল টেইলর কোলেরিজ কিন্তু এই লিরিক্যাল ব্যালাডসের যে প্রেফেস, এই প্রেফেসের সাথে কিন্তু একমত ছিলেন না সবকিছুর সাথে, এবং কোলেরিজ কিন্তু পরবর্তীতে আরেকটি বিখ্যাত বই কিন্তু উনি রচনা করেন, যেটি হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া। সো এই বায়োগ্রাফিয়া লিটারারিয়া এটিও একটা লিটারারি ক্রিটিসিজমের অনেক বড় একটি অবদান। সো আমরা সেটা নিয়েও একটি আলাদা ভিডিও লেসন দিব। আমরা আজকে আলোচনা করব প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস এর মূল বিষয়টা নিয়ে। সো আমি যে ঘটনাটা বলেছি এতক্ষণ, মূলত এখানে সেটুকুই লেখা আছে যে the preface is a vast critical essay written by William Wordsworth to defend the new theory, ডিফেন্ড করার জন্য নতুন থিওরি অফ পোয়েট্রিকে বা পোয়েটিক ডিকশন, which had been decided between him and Coleridge. Coleridge expected that Wordsworth would uphold and elucidate the poetic theory that had been discussed between them. Coleridge আশা করেছিলেন যে ওয়ার্ডসওয়ার্থ এখানে প্রেফেসটাতে তাদের মধ্যে যে কথা হয়েছে সেই অনুযায়ী লিখবেন, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ সেটা ফলো করেন না। রাদার হি কম্পোজড দ্য প্রেফেস উইথ হিজ ওন পোয়েটিক থিওরি। ওয়ার্ডসওয়ার্থ কি করেন, নিজের পোয়েটিক আইডিয়াগুলো এখানে প্রকাশ করে ফেলেন।
দ্য প্রেফিস ওয়াজ অ্যাডেড ইন দ্য লিরিক্যাল ব্যালাডস পাবলিশড ইন 1800। সো 1800 সালের দিকে প্রেফিসটা লিরিক্যাল ব্যালাডস বইয়ের সাথে জুড়ে দেওয়া হয় এটার সেকেন্ড এডিশনের সময়, অ্যান্ড দ্য সেম ওয়াজ এনলার্জড ইন 1802। 1802 সালে এই বইয়ের আরেকটি এডিশন বের হয়, এবং সেখানে একটি অ্যাপেন্ডিক্স জুড়ে দেওয়া হয়, যে অ্যাপেন্ডিক্সে লেখা ছিল দ্যাট কন্টেইনস ডিসকাশন অন ওয়ার্ডসওয়ার্থস পোয়েটিক ডিকশন। ওয়ার্ডসওয়ার্থের শব্দচয়ন নিয়ে, যে কাব্যিক শব্দচয়ন, কবিতায় কি ধরনের শব্দ ব্যবহার করা হবে সেই বিষয়টাও নতুন করে অ্যাড করে 1802-এ আরেকটি এডিশন প্রকাশ করা হয়। এবং ফাইনালি 1850 সালে যখন ওয়ার্ডসওয়ার্থ মারা যান, তারপর ফাইনাল ভার্সন অফ দ্য বুক ওয়াজ প্রিন্টেড। এই লিরিক্যাল ব্যালাডসের ফাইনাল ভার্সনটা বের হয়, যেটা এখন পর্যন্ত আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে থাকি। আমরা চলে যাই মূল সামারিতে। The preface begins with a discussion of the collection of poems written mostly by Wordsworth with contributions by S.T. Coleridge. প্রথমেই প্রেফিসটাকে ওয়ার্ডসওয়ার্থ শুরু করেছেন একটি ডিসকাশন দিয়ে, যেখানে যে তারা দুজন মিলে যে কবিতা লিখেছে সেই কবিতাগুলো সম্পর্কে কিছু কথা বলেই উনি শুরু করেছেন। অরিজিনালি পাবলিশড ইন 1798, in 1800, Wordsworth added an earlier version of the preface, which he extended 2 years later, because he felt his poems were of a new theme and style. Wordsworth felt they needed an introduction. So আমরা একটু আগে সেগুলো আলোচনা করে আসছি, যে 2 বছর পরে নতুন একটা ভার্সন বের হয়, এডিশন বের হয়, সেখানে এই নতুন ধারা সম্পর্কে ধারণা দেওয়া হয় পাঠকদেরকে। Some scholars say that Coleridge wanted to write the preface but never got around to it, so the work fell to Wordsworth instead. অনেক স্কলাররা বলে থাকেন যে কোলেরিজেরই আসলে লেখার কথা ছিল প্রেফিসটা, কিন্তু যে কোনো কারণেই হোক এটা ওয়ার্ডসওয়ার্থের কাছে এসে পড়ে, এবং মনে হয় যে ওনারা এটা বিশ্বাস করেন যে ওয়ার্ডসওয়ার্থই হয়তোবা সঠিক চয়েস ছিল প্রেফিস লেখার ক্ষেত্রে, কারণ যেহেতু লিরিক্যাল ব্যালাডস বইটাতে 19টি কবিতাই ছিল হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের, মানে বেশিরভাগ কবিতাগুলোই ওয়ার্ডসওয়ার্থের, আর কলেরিজ যেহেতু মাত্র 4টি কবিতা লিখেছিলেন, সেক্ষেত্রে অনেক ক্রিটিকরা মনে করেন যে ওয়ার্ডসওয়ার্থেরই এই প্রেফিসটা লেখা উচিত ছিল। As the majority of the poems in the collection were by Wordsworth, this was probably a more appropriate choice, though there is suggestion in some of Coleridge's later writings that the two disagreed about what the preface should say. So কোলেরিজ কিন্তু পরবর্তীতে এই প্রেফিসের সাথে কিছুটা ডিসঅ্যাগ্রি করেছিলেন। যদিও ওয়ার্ডসওয়ার্থের এখানে 19টি কবিতা প্রকাশিত হয়েছিল, কিন্তু আমরা কিন্তু কোনোভাবেই কোলেরিজের অবদানকে ছোট করে দেখতে পারবো না। কারণ হচ্ছে পৃথিবীর ইতিহাসের যদি 5টা ইংলিশ লিটারেচারের বিখ্যাত কবিতা, বেস্ট 5 poems যদি একত্র করা হয়, মানে 5টা কবিতার নাম বলতে বলা হয়, তাহলে কিন্তু অবশ্যই স্যামুয়েল টেলর কোলেরিজের দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার এই কবিতাটা কিন্তু থাকবে। সো কোলেরিজেরও এখানে অবদান রাখলে হয়তো প্রেফিসটা বা রোমান্টিক পিরিয়ডের আইডিয়াটা আরো বেশি ভিভিডলি মানুষের কাছে পৌঁছাতো, কিন্তু তাদের এই মতানৈক্যের কারণে, মতের যে অমিল, সেই জন্যও কিন্তু আমাদের একটা লাভ হয়েছে। সেটা কি লাভ? কোলেরিজ কিন্তু পরবর্তীকালে ওয়ার্ডসওয়ার্থের এই প্রেফিসে যে ওয়ার্ডসওয়ার্থ যে কথাগুলো বলেছেন, তার অনেক কথাকে কিন্তু কোলেরিজ আবার তার এগেইনস্টে কিন্তু বই রচনা করেছেন, যেটা হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া। আমরা সেটা নিয়ে পরবর্তীতে আলাদা একটি ভিডিও লেসন দিব, সেটাও আমাদের লিটারারি ক্রিটিসিজমের একটি গুরুত্বপূর্ণ বই। ইন দ্য প্রেফিস, Wordsworth writes that the purpose of the collection was to write poems that dealt with things that happen in everyday life. প্রেফিসে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে কবিতা লেখার জন্য মূল বিষয়বস্তু হবে জীবন থেকে, অর্থাৎ জীবন ঘনিষ্ঠ টপিক নিতে হবে। Most importantly, Wordsworth considered each poem in the collection to be an experiment in language uses or diction. এবং ওয়ার্ডসওয়ার্থ বলেছে যে প্রত্যেকটা কবিতাই হবে এই নতুন শব্দচয়ন এবং সুন্দর ভাষার সিলেকশনের মাধ্যমে, যে ভাষার নির্বাচনটা সুন্দর হতে হবে, শব্দচয়নটা সুন্দর হতে হবে, এবং এইভাবেই কবিতা লিখতে হবে। He wanted to find out if conversational language could be used effectively in poetry. ওয়ার্ডসওয়ার্থ এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেছেন, আরেকটা বিষয় এখানে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছেন, যে কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডায়লগের মাধ্যমে যে কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি কবিতা ইফেক্টিভলি লেখা যায় কিনা, সেটা উনি এখানে এই ওনার প্রেফিসের মধ্যে প্রকাশ করেছেন। What then is poetry? Wordsworth sets out to define this particular form of art. In the preface to Lyrical Ballads, Wordsworth
outlines his definition of the nature and function of poetry as well as identifying the qualities that make someone a true poet. For Wordsworth, poetry must reflect spontaneity and an overflow of powerful feelings. So এখানে যেটা বলেছে যে ওয়ার্ডসওয়ার্থ এখানে ডিফাইন করেছেন পোয়েট্রিকে একটি পার্টিকুলার ফর্ম অফ আর্ট হিসেবে, হ্যাঁ, যে এটি একটি শিল্প সত্তা, এবং উনি পোয়েট্রিকে আরও বেশি এস্টাবলিশড করতে চেয়েছেন তার নতুন ডেফিনিশন দিয়ে, পোয়েট্রির নেচার এবং পোয়েট্রির ফাংশন কি সেটাকে প্রকাশ করে, হ্যাঁ, এবং বলেছেন যে অ্যাজ ওয়েল অ্যাজ আইডেন্টিফাইং দ্য কোয়ালিটিস দ্যাট মেক সামওয়ান এ ট্রু পয়েট। এবং এই পোয়েট্রি ডেফিনেশন দেওয়ার পরে উনি কবির, একজন পয়েটের কি কি কোয়ালিটিস থাকবে সেটা উনি প্রকাশ করেছেন। ফর ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি মাস্ট রিফ্লেক্ট স্পন্টেনাইটি। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে কবিতা অবশ্যই স্বতঃস্ফূর্ত হতে হবে, অ্যান্ড অ্যান ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এবং ভেতরকার যে স্ট্রং যে ফিলিংস, যে ইমোশনস, সেটার ওভারফ্লো হতে হবে। আসলে কবিতা কখন লেখা যায়? মানুষ যখন খুব কষ্ট পায়, খুব যন্ত্রণা পায়, অথবা অনেক আনন্দ পায়, হ্যাঁ, অর্থাৎ পাওয়ারফুল কোনো ফিলিংস, সেটা কষ্টের হতে পারে বা আনন্দের হতে পারে, সেটার যে পাওয়ারফুল ফিলিংসের যে ওভারফ্লো, সেই ওভারফ্লো থেকেই কিন্তু মূলত কবিতার সৃষ্টি হয়। ভেতর থেকে বিভিন্ন লাইন চলে আসে, চমৎকার কিছু লাইন তখন সৃষ্টি হয়। প্যাশন ইজ কি অ্যাজ আর মুড অ্যান্ড টেম্পারামেন্ট। প্যাশন ইজ কি অ্যাজ আর মুড অ্যান্ড টেম্পারামেন্ট। সো যে ভেতরের যে আবেগ, এটাই হচ্ছে মূল বিষয়বস্তু, এখান থেকেই হচ্ছে মূলত কবিতার উৎপত্তি হয়। অলদো পোয়েট্রি মাস্ট ইমার্জ ফ্রম স্পন্টেনাইটি, ইট মাস্ট নট বি রিটেন স্পন্টেনাসলি। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে কবিতা ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে আসতে হবে। এমন না যে স্বতঃস্ফূর্তভাবে আমি লিখে গেলাম, যা মনে আসলো তাই লিখে গেলাম। বর্তমানে আমাদের অনেক কবিরা আছে যা মনে আসে তাই লিখে যায়। সো ওয়ার্ডসওয়ার্থ বলেছে যে ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে আসতে হবে। রাদার ওয়ার্ডসওয়ার্থ অ্যাজার্টস দ্যাট এ পোয়েম শুড বি দ্য রেজাল্ট অফ লং অ্যান্ড ডিপ রিফ্লেকশন। ওয়ার্ডসওয়ার্থ বলেছে যে কবিতা হতে হবে একটি অনেক লম্বা সময় ধরে বা অনেক গভীর কোনো বিষয়ের রিফ্লেকশন, যেটা হয়তো আমরা দেখেছি, সেটা দেখার পরে আমাদের পরবর্তীতে সেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে, আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, এবং সেটার থেকে কিন্তু মূলত কিছু চমৎকার শব্দচয়নের মাধ্যমে কবিতার সৃষ্টি হয়। হি অলসো কশনস এগেইনস্ট বিং টু কনসার্নড উইথ দ্য পোয়েটিক রুলস অফ ক্লাসিসিজম। উনি অবশ্য ক্লাসিসিজমের রুলস থেকে সাবধান থাকতে বলেছেন, যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যে রুলস, সেই রুলস থেকে উনি কিন্তু কিছুটা সতর্ক থাকতে বলেছেন, কারণ রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পোয়েট্রি সম্পূর্ণ নতুন ঘরানার। নেক্সট ওয়ার্ডসওয়ার্থ ব্রেকস ডাউন দ্য পোয়েটস প্রসেস ইন্টু 4 স্টেজেস। ওয়ার্ডসওয়ার্থের পরে যেটা করেছেন, কবিদের প্রসেসকে 4টা স্টেজে ভাগ করেছেন, যে কবিরা কিভাবে কবিতা লিখে। প্রসেস 4টি হচ্ছে অবজারভেশন, রিকালেকশন, ফিল্টারিং অ্যান্ড ফাইনাল স্টেজ কম্পোজিশন। অর্থাৎ প্রথমে কোনো কিছুকে অবজার্ভ করবে, সেটাকে পরবর্তীতে আবার রিকালেক্ট করবে, অর্থাৎ যেটা অবজার্ভ করে এসছে সেটা আবার নতুন করে মনে করার চেষ্টা করবে। থার্ড স্টেজটা হচ্ছে ফিল্টারিং, অর্থাৎ যেটা অবজার্ভ করে এসছে সেটার আশেপাশে অনেক কিছুই ছিল, এই নন এসেনশিয়াল বিষয় যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে মূল বিষয়বস্তুটা নিবে। এবং ফাইনাল স্টেজ হচ্ছে কবিতা লিখতে হবে। তো আমরা পড়ি, দেখি কি বলেছে। ফার্স্ট ইজ অবজারভেশন। এ পার্সন, অবজেক্ট অর সিচুয়েশন মাস্ট স্টিমুলেট পাওয়ারফুল ইমোশনস ইন দ্য রোমান্টিক পোয়েট, অ্যান্ড দোজ অবজারভেশনস মাস্ট বি নোটেড। সো ওয়ার্ডসওয়ার্থ বলেছে যে 3টা বিষয়, কোনো মানুষ, হ্যাঁ, কোনো মানুষ, কোনো বস্তু অথবা কোনো অবস্থা, পার্সন, অবজেক্ট অর সিচুয়েশন, এই 3টার যে কোনো একটা একজন রোমান্টিক পয়েটকে ভাবিয়ে তুলতে পারে। একজন রোমান্টিক পয়েট এই 3টার যে কোনো একটা নিয়ে কবিতা লেখার রসদ খুঁজে পেতে পারেন। সো এখানে যেটা বলেছে যে এই পার্সন, অবজেক্ট অর সিচুয়েশন, এই 3টা কখনো যদি আমরা এক্সপেরিয়েন্স করি, কোনো বস্তু দেখে, কোনো একটা সুন্দর কিছু দেখে, অথবা কোনো একটা সিচুয়েশন, কোনো একটা যন্ত্রণাদায়ক সিচুয়েশন বা আনন্দ ঘন কোনো সিচুয়েশন দেখে, অথবা কোনো ব্যক্তিকে দেখে, অর্থাৎ আমরা অনেক সময় সুন্দর কাউকে দেখলে, হয়তো ছেলেরা কোনো একটা সুন্দরী একটা মেয়ে, অর্থাৎ খুব চমৎকার কোনো একটা মেয়েকে দেখলে, বা মেয়েরা খুব স্মার্ট কোনো হ্যান্ডসাম একটা ছেলেকে দেখলে, হয়তো বা আমরা যেটাকে ক্রাশ
বলি, হ্যাঁ, এই ধরনের যে আবেগটা যে যখন কাজ করে, এই আবেগটাকে পরবর্তীতে এটা কি করতে হবে, নোট করতে হবে। বলছে যে এই ধরনের অবজারভেশনস মাস্ট বি নোটেড and recollection follows, which is the stage when the poet contemplates those observations. For this, tranquility is a must. গুরুত্বপূর্ণ একটি কথা বলছে যে আমরা যেটা দেখে আসছি, এই যে একটা সুন্দর একটা মেয়েকে দেখে আসছি, হ্যাঁ, তার চুলগুলো এভাবে উঠছিল, সে এভাবে সেজেছিল, সেইভাবে ড্রেস আপ করেছিল, সেইভাবে হাসছিল, তার হাসার সময় তার ঠোঁট এরকম লাগছিল বা তার চোখের চাহনি ওরকম লাগছিল, এই যে ব্যাপারটা ভাবা, এটাকে হচ্ছে রিকালেকশন বলা হয়। এবং ফর দিস ট্র্যাঙ্কুইলিটি ইজ এ মাস্ট। এই ভাবনাটা কিন্তু অনেক নয়েজি একটা এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু আসবে না, একটা ট্র্যাঙ্কুইল এনভায়রনমেন্টে আসবে, সেরেনিটি থাকতে হবে, শান্তিপ্রিয় শান্ত একটা পরিবেশে যখন কবি বসবে তখন উনি ভাববেন। যেমন জীবনানন্দ দাশ লিখেছেন নাটোরের বনলতা সেন, উনি বনলতা সেনকে কোথাও দেখেছেন, হ্যাঁ, এবং সেই তার যে আবেগ তাকে দেখে, সেটা কিন্তু পরবর্তীকালে একটি অমর কবিতা হয়ে গেছে, তাই না? সো এরপরে বলেছে মেমোরিজ মে সারফেস দ্যাট আর ডেইজ ওল্ড অর ওল্ডার অ্যান্ড দ্য পয়েট শুড কন্টেম্পলেট দোজ মেমোরিজ টু এক্সপ্লোর হাউ দ্য ইমোশনস দে এনফ্লেম, খুব চমৎকার একটি ওয়ার্ড, এনফ্লেম, রিলেট টু পাস্ট এক্সপেরিয়েন্সেস। এই যে আমি এক্সপেরিয়েন্স করে আসছি, একটা কোনো সুন্দর পরিবেশ দেখে আসছি, অনেক সময় সমুদ্রের কাছে গেলে কবিতা গান চলে আসে, আকাশের দিকে তাকালে কবিতা গান চলে আসে, তাই না? অনেক সময় অভিজ্ঞতা যে বিষয়গুলো আছে, এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের ভেতরে কবিতার সৃষ্টি করে। সো এখানে এনফ্লেম শব্দটার অর্থ মূলত দাঁড়ালো আমাদের আবেগের যে প্রচণ্ডতা, সেই বিষয়টা। আগুনের শিখা হিসেবে এখানে আসলে এনফ্লেম শব্দটা আসেনি, এখানে এসেছে আমাদের ভেতরের আবেগের যে প্রচণ্ড যে একটা গতি, সেই বিষয়টাকে প্রকাশ করতে গিয়ে, যে আমরা কোনো একটা কিছু দেখে এসে সেটাকে আমরা পরবর্তীতে রিকালেক্ট করি আমাদের ব্রেনে, এবং আমরা সেটার থেকে আমাদের হৃদয়ে চমৎকার একটা আবেগের সৃষ্টি হয়, এবং আমরা সেখান থেকে কিছু লাইন লিখে ফেলি, এবং যেটাকে পরবর্তীতে আমরা কবিতা হিসেবে রূপ দেই। সো থার্ড স্টেজটা হচ্ছে ফিল্টারিং। সো ফিল্টারিং এর মধ্যে নন এসেনশিয়াল এলিমেন্টসগুলোকে কবি বাদ দিয়ে দিবেন। অর্থাৎ একজন কবি একটি খুব সুন্দরী একটা মেয়ে, খুব চমৎকার একটা মেয়েকে দেখে আসছে কোথাও, হয়তো দেখার সাথে সাথেই তিনি খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, মেয়েটাকে তার খুবই ভালো লেগে গেছে, উনি ভালোবেসে ফেলেছেন বা প্রেমে পড়ে গেছেন। সো এই যে দেখে আসলেন, দেখে আসার পরে পরবর্তীতে উনি তো সেটা কোনো একটি শান্তিপ্রিয় জায়গায়, অর্থাৎ এই যে ট্র্যাঙ্কুইল কোনো প্লেসে এসে উনি কি করলেন, রিকালেক্ট করলেন যে কিভাবে দেখেছিলেন সেই বিষয়টাকে। যখন উনি রিকালেক্ট করবেন, মেয়েটাকে হয়তো প্রাইভেট পড়তে গিয়ে কোনো একটা রাস্তার মোড়ে হয়তো দেখেছে যাওয়ার সময়, বা দাঁড়িয়ে ছিল, বা মেয়েটার সাথে কিন্তু আরো কিছু ফ্রেন্ডও ছিল, এবং পাশে ফুচকা বিক্রি করছিল একজন, পাশে একজন আমড়া বিক্রি করছিল, পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছিল, পেছনে একটি ফাস্টফুডের দোকানও ছিল। কিন্তু এই বিষয়গুলো কিন্তু কবির কাছে গুরুত্বপূর্ণ না। কবি যে মেয়েটাকে দেখেছেন, উনি সেই বিষয়টাকেই রিকালেক্ট করবেন খুবই স্ট্রংলি, এবং স্ট্রং ওয়েতে কিন্তু উনি সেটাকে রিকালেক্ট করবেন, যে মেয়েটা কিভাবে তাকাচ্ছিল, মেয়েটার চাহনি কেমন ছিল, মেয়েটার চুলগুলো কিভাবে উঠছিল, মেয়েটা ডান থেকে বামে কিভাবে মুভ করছিল, সে কি ড্রেস আপ করেছিল, এবং সে কিভাবে সেজেছিল। এই বিষয়গুলো কিন্তু কবি মূলত ওখান থেকে ফিল্টারিং করবেন, এবং আশেপাশে নন এসেনশিয়াল এলিমেন্টসগুলোকে বাদ দিবেন। আমরা এর একটা মানে চমৎকার একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে জীবনানন্দ দাশের বনলতা সেন। উনি যখন বনলতা সেনকে দেখেছে, হ্যাঁ, যে তখন কিন্তু বনলতা সেনের প্রতি তার সেই ভাবাবেগ বা তার সেই যে আবেগ, সেই বিষয়টা কিন্তু তাকে এই চমৎকার একটি কবিতা সৃষ্টিতে সহায়তা করেছে, এবং উনি কিন্তু ফাইনালি এই বনলতা সেনের এই কবিতা কিন্তু অমর হয়ে গেছে বাংলা সাহিত্যে। এরকম ভাবেই আসলে বলেছেন যে একজন কবি এমন ভাবেই কবিতা লিখেন। তো এরপরে যেটা বলেছে যে এই ফিল্টারিং স্টেজে দ্য পয়েট ক্লিয়ার্স দ্য মাইন্ড অফ অল নন এসেনশিয়াল এলিমেন্টস। আশেপাশের সব এসেনশিয়াল এলিমেন্টস গুলো আমরা অনেক সময় সিনেমার মধ্যে দেখি, গানের সময়, হ্যাঁ, গান হচ্ছে, আশেপাশ থেকে অন্য সবকিছু চলে গেছে, নায়িকা হয়তো একাই নাচতেছে, বা নায়ক হয়তো একাই খুশিতে নাচতেছে, এরকম আমরা কিন্তু অনেক কিছু আমরা মানে
দেখে থাকি অনেক সময়। সো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ফিল্টারিং। The result of this is that the poet's personal experience becomes relevant to a wider audience, and it's not until the fourth and final stage of composition. ঠিক আছে? সো এখানে যেটা বলেছে যে এইভাবে যদি আমরা ফলো করি, যে অবজারভেশন করার পরে ট্র্যাঙ্কুইলিটিতে গিয়ে আমরা যদি রিকালেক্ট করি এবং তারপরে নন এসেনশিয়াল এলিমেন্টসগুলোকে ফিল্টার করি এবং ফাইনালি যদি আমরা কবিতা লিখি, তাহলে সেই কবিতাটা ইউনিভার্সাল আপিল পাবে, জনগণের কাছে সেটা গ্রহণযোগ্য হবে এবং প্রত্যেক রিডার, মানে এইভাবে কবিতা লেখার গোলটা কি সেখানে বলে দিয়েছি, একটু আমরা দেখে নিই। দ্য গোল ইজ টু এক্সপ্রেস ইমোশনস ইন এ ওয়ে দ্যাট দ্য রিডার উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ক্যান দেয়ারফর কন্টেমপ্লেট। যে বলেছে যে একজন রিডার তখন কি করবে, এই কবিতার আমরা যদি এইভাবে কবিতা লিখতে পারি, একজন রিডার তখন সেই কবিতাটাকে, সেই কবিতার ঘটনাকে নিজের মতো করে ভাববে, সে ভাববে যে এটা যেন তার জীবন নিয়েই লেখা হয়েছে। হ্যাঁ, সো তখনই কিন্তু কবিতা গান বিখ্যাত হয়ে ওঠে। So Wordsworth's next topic is imagination. He begins by discussing how the neoclassicists defined imagination. They said that the mind was passive and recorded sensations. Imagination, therefore, is a function of memory combined with the ability to associate those sensations with other things that may or may not exist. He provides the example of mythical creatures which produce in literature real sensations. For romantics like Wordsworth, imagination is much more creative. So নিওক্লাসিসিস্ট, আমরা প্রথমেই বলেছিলাম যে 125 বছরের যে নিওক্লাসিক্যাল পিরিয়ড ছিল, সেই সময়ের যে চিন্তা চেতনা, এবং তারা মাইন্ডটাকে মনে করতে একটা প্যাসিভ বা রেকর্ডেড সেন্সেশন। আমি একটা বিষয়কে যেভাবে ভেবেছি জীবনে একবার, যে আমার ব্রেন রেকর্ড করছে, ওইভাবেই পরবর্তী থেকে আমরা ওইভাবেই ভেবে যাব, এমন একটা মানে ব্যাপার কিন্তু ছিল। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ মনে করেন বা রোমান্টিক্সরা মনে করেন যে ইমাজিনেশন হচ্ছে মাচ মোর ক্রিয়েটিভ। নতুন নতুন কিছু আমরা ক্রিয়েট করতে পারি, নতুন নতুন কিছু আমরা ভাবতে পারি, নতুন আইডিয়াগুলোকে আমরা আমাদের শব্দে আমরা সেগুলোকে রূপ দিতে পারি। সো রাদার দ্যান অ্যাসাইনিং রেকর্ডেড সেন্সেশনস টু আদার অবজেক্টস, দি ইমাজিনেশন হ্যাজ দ্য পাওয়ার টু ক্রিয়েট এ নিউ রিয়েলিটি অ্যান্ড টু সি বিয়ন্ড দ্য ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড সারাউন্ডিং দ্য পয়েট। সো একটা মোবাইল, ফর এক্সাম্পল, একটা মোবাইল ফোনকে আমরা কেউ যদি এখন দেখে যে ছোট্ট একটা মোবাইল ফোন, এখন এরপর থেকে মোবাইল ফোন শুনলেই তার ব্রেনে যদি ওই ছোট্ট মোবাইল ফোনের ইমেজটা ভেসে আসে, তাহলে সে একজন নিওক্লাসিসিস্ট টাইপের চিন্তা করলো। আর রোমান্টিকরা কি চিন্তা করবে, যে একটা মোবাইল ফোন সেটা অন্যরকম মতো হতে পারে, এইটুক সাইজের হয়েছে, আরেকটু বড় হতে পারে। আমি এটা একটা এক্সাম্পল দিলাম যেখানে মানে রেকর্ডেড সেন্সেশনের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, যে ব্রেনের রেকর্ডেড সেন্সেশন নিয়েই সবসময় কবিতা লিখতে হবে বা সেটাকে ওই রেকর্ডেড সেন্সেশনটাকেই রূপ দিতে হবে, সেটা হওয়া উচিত না। যে ইমাজিনেশন হবে মোর ক্রিয়েটিভ। ইমাজিনেশন যেটা, কল্পনার তো আর কোনো বাধা থাকতে পারে না। সো এ পোয়েট শুড থিঙ্ক বিয়ন্ড ইমাজিনেশন। ইমাজিনেশনের বাইরে গিয়ে আরো কি কি ইমাজিনেশন আছে সেটা কিন্তু রোমান্টিক পোয়েটরা ইমাজিন করতে চায়। সো এখানে আরেকটা লাইন বলেছে, দ্য ইমাজিনেশন হ্যাজ দ্য পাওয়ার টু ক্রিয়েট এ নিউ রিয়েলিটি অ্যান্ড টু সি বিয়ন্ড দ্য ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড সারাউন্ডিং দ্য পোয়েট। অ্যাজ ফর হোয়াট টু রাইট অ্যাবাউট, ওয়ার্ডসওয়ার্থ states that poetry can capture any and every subject that is of interest to the mind. So ওয়ার্ডসওয়ার্থ বলেছে যে পোয়েট্রি, কবিতা যে কোনো সাবজেক্টকেই গ্রহণ করতে পারে কবিতার বিষয়বস্তু হিসেবে, এবং হোয়াট ম্যাটার্স ইজ নট হোয়েদার এ সাবজেক্ট ইজ পোয়েটিক বাট রাদার হোয়েদার দ্য পোয়েট ক্যান অ্যাড মিনিং টু এ সাবজেক্ট অ্যান্ড দেয়ারফর মেক ইট পোয়েটিক। যে একটা সাবজেক্ট পোয়েটিক কিনা সেটা বড় কথা না, একটা সাবজেক্ট পোয়েটিক কিনা সেটা বড় কথা না, রাদার কোনো সাবজেক্টকে, একজন রোমান্টিক পোয়েট কি করবে, কোনো সাবজেক্টকে সেই সাবজেক্টের উপরে কিছু পোয়েটিক আইডিয়া সে ইনস্ট্যান্ট তৈরি করবে, এবং এটাই তার ক্রিয়েটিভিটি। একটা সাবজেক্টকে আগে থেকেই পোয়েটিক হতে হবে ব্যাপারটা তেমন না। হ্যাঁ, আমরা অনেক কবিতা, হয়তো এমন অনেক কবিতা আছে যে একটা ছোট্ট একটা ছবি, কোন একটা ছবি দেখে একজন কবি একটা কবিতা লিখে ফেলেছে। সো সেই ছবিটার মধ্যে তো পোয়েটিক তেমন কিছু ছিল না, সেটা একটা ছবি, কিন্তু ওই সাবজেক্টটাকে কবি কাব্যের রূপ দিয়েছেন, কাব্যিক রূপ দিয়েছেন। ওই সাবজেক্টটাকে নিয়েই একটা, অনেকের ব্রেনেই হয়তো আসবে না যে একটা ছবি দেখে কিভাবে কবিতা লেখা যায়, কিন্তু যে সত্যিকারের কবি সে কিন্তু সেখানেও একটা পোয়েটিক আইডিয়া জুড়ে দিতে পারেন।
Suddenly, themes from common life can be poetic and worthy of the contemplation Wordsworth requires of the poet. So Wordsworth বলেছে যে কবিতা লেখার ক্ষেত্রে মানে অধিকাংশ সময় কবিতা লেখার ক্ষেত্রে কমন লাইফটাকে ব্যবহার করা উচিত এবং এভরিডে লাইফের যে সিচুয়েশনগুলো আছে, যে ঘটনাগুলো আছে, সেই বিষয়গুলোকে কবিতার থিম হিসেবে ব্যবহার করা উচিত। তাহলেই কবিতা মানুষের কাছে বেশি পৌঁছাবে। দ্য রিজন দিস ওয়ার্কস অ্যাকর্ডিং টু হিজ আর্গুমেন্ট ইজ দ্যাট দোজ হু লিভ এ রাস্টিক লাইফ স্টাইল আর ক্লোজার টু নেচার অ্যান্ড দেয়ারফোর ফার্দার অ্যাওয়ে ফ্রম ভ্যানিটি ব্রেড বাই আর্টিফিস। এর কারণটা ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে গ্রাম্য জীবন বা সহজ সরল জীবন, যে রাস্টিক লাইফ স্টাইল অর্থাৎ গ্রাম্য যে জীবনযাপন, হ্যাঁ, বা খুব সরল সাধারণ মানুষের কমন লাইফ থেকে যে বিষয়গুলোকে নেওয়া হয়, এগুলো মানুষের কাছে কেন বেশি পৌঁছাবে? কারণ সেই জীবনে কোনো আর্টিফিশিয়ালিটি থাকে না। সেখানে প্রকৃতির সাথে অনেক ক্লোজ অনেক সিচুয়েশন পাওয়া যায়। এই কারণে ওয়ার্ডসওয়ার্থ এমফেসাইজ করেছেন, জোর দিয়েছেন যে গ্রাম্য জীবনযাপনগুলোকে কবিতার থিম হিসেবে নেওয়া উচিত, বা গ্রাম্য তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের লাইফ এবং তাদের চিন্তা চেতনা, তাদের যে আইডিয়া, তাদের জীবনযাপন, সেগুলোকে কবিতায় রূপ দেওয়া উচিত। নেক্সট Wordsworth dives deeper into the function of poetry. Unlike the classicists who value art for the sake of art and the idea that art should be produced regardless of any moral values or concerns, Wordsworth and the Romantics believe in art for the sake of life. সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। নিওক্লাসিসিস্টরা মনে করতো যে শিল্প হচ্ছে শিল্পের জন্য। এটা কি শেখালো না সেটা বড় কথা না, এটা শিল্পটা টিকে রয়েছে কিনা মানে সেটাই হচ্ছে বড় কথা। কিন্তু রোমান্টিক্সরা বিশ্বাস করেন যে শিল্পের মাধ্যমে অবশ্যই শিল্পের উচিত জীবনকে প্রভাবিত করা, অবশ্যই শিল্পের উচিত অর্থাৎ শিল্প হওয়া উচিত জীবনের জন্য, মানুষের জন্য, আর্ট ফর দ্য সেক অফ লাইফ অ্যান্ড হিউম্যানিটি। সো এটা হলো এখানকার মূল কথা। দ্যাট ইজ ওয়ার্ডসওয়ার্থ সিজ দ্য ফাংশন অফ পোয়েট্রি অ্যাজ ennobling দ্য রিডার থ্রু দ্য টিচিং অফ মোরাল অ্যান্ড ফিলোসফিক্যাল ভ্যালুস অ্যান্ড আইডিয়ালস। সো ওয়ার্ডসওয়ার্থ মনে করেন যে কবিতার উদ্দেশ্য হওয়া উচিত পাঠকদেরকে এন্নবল করা, মহৎ করে গড়ে তোলা, বিভিন্ন কিছু শেখানোর মাধ্যমে। সো অত্যন্ত চমৎকারভাবে ওয়ার্ডসওয়ার্থ এটা প্রকাশ করেছেন। ফাইনালি ওয়ার্ডসওয়ার্থ যেটা করেছেন, হি ডিসকাসেস ইন গ্রেটার ডেপথ দ্য ডিকশন অফ পোয়েট্রি। কবিতার শব্দচয়ন নিয়ে কথা বলেছেন। ডিকশন ইজ বেসিক্যালি দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, বাট মোর স্পেসিফিক্যালি ইটস দ্য চয়েস অফ ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্স স্ট্রাকচার্স অ্যান্ড ইভেন ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। সো আমরা মানে কবিতা লেখার সময় আমাদের ভেতর থেকে যেটা আসে সেটাই লেখা উচিত, এবং সেটা যদি কোনো ফিগারস অফ স্পিচ হলে ভালো। কিন্তু আর্টিফিশিয়ালি আমরা যদি ফিগারস অফ স্পিচ, কিছু ভালো ভালো ফিগারস অফ স্পিচ আমরা সিলেক্ট করে যে এই ফিগারস অফ স্পিচগুলো আমি আমার কবিতায় রাখবই, এই ধরনের চিন্তা করে যদি আমরা কবিতা লিখতে বসি, তাহলে কিন্তু সেই কবিতা মানুষের কাছে ততটা গ্রহণযোগ্য নাও হতে পারে। সো এই জন্য ওয়ার্ডসওয়ার্থ বলেছে যে ডিকশনের ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত, সেটা শব্দ হোক কিংবা শব্দগুচ্ছ হোক কিংবা কোনো সেন্টেন্স স্ট্রাকচার হোক বা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হোক। While diction is important in all of literature, Wordsworth places particular importance on its role in poetry because it is the poet's medium. So ডিকশন সব লিটারেচারের জন্যই, সব ধরনের লিটারারি ওয়ার্কের জন্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে কবিতায় শব্দচয়নটা খুবই গুরুত্বপূর্ণ। এর একটা চমৎকার কারণ উনি উল্লেখ করেছেন, আমরা এখনই দেখব। Whereas prose also has character, setting and plot to convey a message, the poet's choice of language or diction is the sole means of expression in poetry. খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন উনি, যে বিভিন্ন গল্প বা উপন্যাসে অনেক ক্যারেক্টার থাকে, বড় একটা সেটিং থাকে, বড় একটা প্লট থাকে, এবং এই সমস্ত বিষয়ের মাধ্যমে কিন্তু একটা মেসেজ কনভে করা যায়। কিন্তু একটা কবিতায় তো এত বেশি পরিমাণে ক্যারেক্টার থাকে না, বা অনেক মানে লং সেটিং থাকে না, বা প্লটটা এত লং হয় না সব সময়। তো সেই ক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে শব্দ চয়নটাই কবিতার সবচেয়ে মুখ্য বিষয়, অর্থাৎ এই শব্দ চয়নের মাধ্যমেই কিন্তু কবিতার মাধ্যমে মানুষকে মেসেজ দিতে হবে। And despite this, Wordsworth argues that the diction of poetry and prose is the same and criticizes the neoclassicists for their artificial and unnatural language. Passion should drive diction, not ornament, dignity or meter.
সো ওয়ার্ডসওয়ার্থ এখানে আরেকটা কথা বলেছেন যে নিও ক্লাসিসিস্টদের যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটা ছিল আর্টিফিশিয়াল এবং আনন্যাচারাল। সো প্যাশন শুড ড্রাইভ ডিকশন, নট অর্নামেন্ট, ডিগনিটি অর মিটার। আমরা একটু আগেই আমি কথাটা বলে আসছি যে এই ফ্রেজ ওয়ার্ডসের কথা বলার সময় যে আমরা যদি সিলেক্ট করি যে এই ফিগারস অফ স্পিচ, এই শব্দগুলো আমি আমার কবিতায় ব্যবহার করব, তাহলে কিন্তু সেই কবিতাটা মানুষের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। সো প্যাশন শুড ড্রাইভ ডিকশন, আমাদের ভেতরকার আবেগ আমাদের শব্দকে তৈরি করবে। শব্দ চয়নের যে সৃষ্টি হবে সেটা হবে আমাদের ভেতর থেকে। এটা আমরা সিলেক্ট করে নিতে পারবো না যে এইভাবে অর্নামেন্ট করব, এইভাবে মানে কবিতাটাকে আমরা অনেক ডিগনিফাই করব, হ্যাঁ এই মিটার ইউজ করব, এই ফুট ইউজ করব, এইভাবে কিন্তু আমরা একটা কবিতাকে মানুষের কাছে পৌঁছাতে পারবো না। কবিতা পৌঁছাতে হলে, সঠিকভাবে লিখতে হলে অবশ্যই একজন কবিকে প্যাশনেট হতে হবে কোনো কিছুর প্রতি, এবং কোনো সেটা আনন্দের কোনো ব্যাপার হতে পারে, সেটা যন্ত্রণার কোনো ব্যাপার হতে পারে, কিন্তু সেখানে প্যাশন থাকতে হবে। হি ওয়ান্টস পোয়েট্রি টু সেন্টার অন রাস্টিক হাম্বল সিচুয়েশনস ইউজিং রাস্টিক হাম্বল ল্যাঙ্গুয়েজ, and according to Wordsworth that is the real source of poetic truth and beauty. So Wordsworth বলেছেন যে গ্রাম্য জীবন এবং এই বিনয়ী জীবন, এই যে মানুষের যে সরল জীবনযাপন এবং তাদের জীবন, তাদের ঘটনা, তাদের ভাষা কবিতায় ব্যবহার করা উচিত, কারণ এটাই হচ্ছে রিয়েল সোর্স অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড বিউটি। যদিও ওয়ার্ডসওয়ার্থ এই কথাগুলোর মাধ্যমে কিছুটা স্যামুয়েল টেইলর কোলেরিজকে কিন্তু কিছুটা হলেও টাচ করেছেন, কিছুটা হলেও ইনডিরেক্টলি কোলেরিজের ল্যাঙ্গুয়েজকে উনি ক্রিটিসাইজ করেছিলেন, এবং এরই ফলশ্রুতিতে কিন্তু কোলেরিজ পরবর্তীতে একমত হননি, এবং কোলেরিজ কিন্তু পরবর্তীতে বায়োগ্রাফিয়া লিটারারিয়া নামে আরেকটি চমৎকার এবং বেস্ট ক্রিটিক ওনাকে, যেমন টি.এস. ইলিয়ট আমাদের যে মডার্ন ক্রিটিক যিনি আছেন, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ একজন ক্রিটিক, এই টি.এস. ইলিয়ট কিন্তু স্যামুয়েল টেইলর কোলেরিজকে বেস্ট ক্রিটিক হিসেবে মানে স্বীকৃতি দিয়েছেন, বা টি.এস. ইলিয়টের মতে কোলেরিজ হচ্ছে লিটারেচারের বেস্ট ক্রিটিক। এবং কোলেরিজ তার বায়োগ্রাফিয়া লিটারারিয়া যে বইটি লিখেন সেখানে কিন্তু উনি ডিফেন্ড করেছেন তার এই বিষয়গুলোকে, যে ওয়ার্ডসওয়ার্থ যেমন শুধুমাত্র কমন লাইফ, কমন ল্যাঙ্গুয়েজকে বারবার ফোকাস করেছেন, কোলেরিজ বলতে চেয়েছেন যে না, শুধু কমন লাইফ না, অনেক হাইলি ডেকোরেটেড ল্যাঙ্গুয়েজ আসতে পারে, কসমিক থটস আসতে পারে, স্পিরিচুয়াল আইডিয়া আসতে পারে, যেগুলো ওয়ার্ডসওয়ার্থ কিন্তু বলেননি। সো এই ছিল মোটামুটি প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসের মূল বিষয়বস্তু। আমরা দেখে আসি এর থিমসগুলো আসলে কি কি ছিল। রোমান্টিসিজম এবং নিও ক্লাসিসিজমের মধ্যকার কিছু মতানৈক্য নিয়ে এখানে ওয়ার্ডসওয়ার্থ এমফাসাইজ করেছেন। অর্ডিনারি লাইফ অ্যান্ড এভরিডে ল্যাঙ্গুয়েজ, পোয়েট, পোয়েট্রি অ্যান্ড ইমোশনস, poetry, nature and humanity, common life. So these were the themes of Preface to Lyrical Ballads. এরপর আমার কাছে রয়েছে 10টি ফেমাস কোটেশন প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস থেকে। প্রথমটি হচ্ছে, several of my friends are anxious for the success of these poems and have advised me to prefix a systematic defense of the theory. অনেক ফ্রেন্ডরা আমাকে পরামর্শ দিয়েছিল যে যেহেতু নতুন একটা ধারায় আমরা কবিতা লিখছি, অতএব মানুষ যেন কিছু বলতে না পারে, অনেক ক্রিটিকরা হয়তো অনেক কিছু বলবে, তাই এই বইয়ের শুরুতেই একটি প্রেফিস যেন আমি যোগ করে দিই, অ্যাড করে দিই, সেটা আমাকে অনেক বন্ধুরা পরামর্শ দিয়েছিল। মাই পারপাস ওয়াজ টু ইমিটেট অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ ইট ইজ পসিবল টু অ্যাডপ্ট দ্য ভেরি ল্যাঙ্গুয়েজ অফ মেন। সো এখানে মানুষের জীবনকে অনুকরণ করাটাই হচ্ছে কবিতার মধ্যে, অর্থাৎ মানুষের জীবন থেকে ঘটনাগুলো নেওয়াই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য ছিল, এবং মানুষের যে ল্যাঙ্গুয়েজ, সাধারণ মানুষের যে ভাষা, সেটাকে এখানে আমি প্রকাশ করতে চেয়েছি। পোয়েট্রি শেডস নো টিয়ার্স সাচ অ্যাজ অ্যাঞ্জেলস উইপ, বাট ন্যাচারাল অ্যান্ড হিউম্যান টিয়ার্স, দ্য সেম হিউম্যান ব্লাড সার্কুলেটস থ্রু দ্য ভেইনস অফ দেম বোথ। সো এখানে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের লিটারারি ওয়ার্কের সাথে রোমান্টিক পিরিয়ডের লিটারারি ওয়ার্কের একটি কম্প্যারিজন করতে গিয়ে উনি এই কথাটা বলেছেন। এটার বিভিন্ন জায়গায় এই এক্সপ্লেনেশনের, এই লাইনটির এক্সপ্লেনেশন রয়েছে আরও। আমরা ভিডিওটি যেন লং না হয়, আমরা এটা নিয়ে এত বেশি ব্রড স্পেকট্রাম আলোচনা করলাম না। দ্য ম্যান অফ সায়েন্স সিক্স ট্রুথ ইন হিজ সলিটিউড, দ্য পোয়েট সিংস এ সং ইন হুইচ অল হিউম্যান বিংস জয়েন উইথ হিম। উনি বলেছেন যে একজন বিজ্ঞানী বা একজন বিজ্ঞানের মানুষ, উনি নির্জনে গবেষণা করতে গিয়ে হয়তো বা উনি সত্যকে খুঁজছেন, কিন্তু একজন কবি সবাইকে নিয়ে গান গায়। কবি যে গান গাচ্ছে সেখানে কিন্তু সবাই মিলে জয়েন করছে। Poets do not write for poets alone but for men. So কবিরা শুধু
নিজেদের জন্য লেখে না, মানুষের জন্য লেখে। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে এ পয়েট মাস্ট এক্সপ্রেস হিমসেলফ অ্যাজ আদার মেন এক্সপ্রেস দেমসেলভস। সো উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একজন কবির নিজেকেও প্রকাশ করা উচিত। কবিতার মধ্যে একজন কবির নিজেকেও প্রকাশ করা উচিত। এবং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এবং ফেমাস লাইন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত পোয়েট্রির ডেফিনেশন, যে কারণে এটাকে আমি ব্লু কালার করেছি। সো এরপরে রয়েছে পোয়েট্রি ইজ দ্য ব্রেড অ্যান্ড ফাইনাল স্পিরিট অফ নলেজ। Poetry is the first and last of all knowledge. It is as immortal as the heart of man. The poet thinks and feels in the spirit of human passions. So these are very easy lines. আশা করছি সবাই এই অর্থগুলো আমরা বুঝতে পারবো। He is a man is speaking to men. একজন কবি আসলে কে? সে একজন মানুষ যে অন্য মানুষদের প্রতি কথা বলে। A man, it is true, endowed with more lively sensibility, more enthusiasm and tenderness, who has a greater knowledge of human nature. So একজন কবিকে উনি এভাবে ডিফাইন করেছেন। আমরা যদি ওয়ার্ডসওয়ার্থের মূল বইটির দিকে তাকাই, সো বা মূল যে প্রেফিস সেটার দিকে তাকাই, আমি কিছু গুরুত্বপূর্ণ লাইন এখানে মার্ক করে রেখেছি, হাইলাইট করে রেখেছি। সো এখান থেকে আমরা যে আসলে যে ফেমাস কোটেশনগুলো নিয়েছি মূলত এই হাইলাইটেড অংশগুলো থেকেই। সো এই ছিল আমাদের প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস সম্পর্কে আলোচনা। আশা করছি ভিডিও লেসনটি সবার জন্য সাপোর্টিভ ছিল। আমরা খুব দ্রুতই লিটারেরি ক্রিটিসিজমের সবগুলো বই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, আল্লাহ হাফেজ, and do subscribe my channel.